নারী বিষয়ক সংস্কার কমিশনটির যদি আপনারা গঠন দেখেন, আমি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে শতভাগ একমত। যে তিনি বলেছেন যে এটা বাংলাদেশের সকল মায়েদের প্রতিনিধিত্ব করে না। দেখুন, এখানে আমরা দেখব যে বরাবর নারী অধিকারের নিয়ে কাজ করে এসেছেন, এনজিও করে এসেছেন যে নারীরা, তারাই এই কমিশনের রিপোর্টটি তৈরি করেছেন। এবং ব্যাপারটা অনেকটা এমন যেন এটা একটা এনজিও এক্সারসাইজ, কারণ শেষ পর্যন্ত এটা আসলে বস্তাবন্দি হয়ে পাশে পড়ে থাকবে বাংলাদেশের সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ধারাবাহিকতায় নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। এই কমিশনটি প্রায় সর্বশেষ কমিশন হিসেবে আসলে তাদের সংস্কার প্রস্তাব জমা দিল। ডেডলাইনের বেশ কয়েক মাস পরে তাদের দেওয়া সংস্কার প্রস্তাবে তারা যে সুপারিশগুলো করেছে, তার মধ্যে প্রধানতম সুপারিশগুলো দুটো হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করা, অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সংশোধন করে সন্তানের ওপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা, এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তি 50-50 ভাগ মানে সমান সম্পত্তির অধিকার নিশ্চিত করা। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম এই সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। জামায়াতের আমির বলেছেন যে যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না, তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না। আমি বিস্মিত বোধ করি যে সকল সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, প্রত্যেকটি সংস্কার কমিশন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের স্টেক হোল্ডার মানে অংশীজনদের সঙ্গে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফর্মাল, ইনফর্মাল, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক আলাপ করে তাদের প্রস্তাবনা পেশ করেছেন প্রধান উপদেষ্টার কাছে, এবং সেগুলো একটা স্প্রেডশিটে ফেলে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। একমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনটির যদি আপনারা গঠন দেখেন, আমি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে শতভাগ একমত। যে তিনি বলেছেন যে এটা বাংলাদেশের সকল মায়েদের প্রতিনিধিত্ব করে না। দেখুন, এখানে আমরা দেখব যে বরাবর নারী অধিকারের নিয়ে কাজ করে এসেছেন, এনজিও করে এসেছেন যে নারীরা, তারাই এই কমিশনের রিপোর্টটি তৈরি করেছেন। এবং ব্যাপারটা অনেকটা এমন যেন এটা একটা এনজিও এক্সারসাইজ, কারণ শেষ পর্যন্ত এটা আসলে বস্তাবন্দি হয়ে পাশে পড়ে থাকবে। এই সরকার তো দায়িত্ব নেবেই না, এই ঐকমত্য কমিশনও স্প্রেডশিটে এই কমিশনের সংস্কার প্রস্তাবগুলোকে ফেলে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কোনো সাহস করবে না। কেন আমার এই সন্দেহ? বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা প্রশ্ন তুলেছে যে ইসলামী জ্ঞান সম্পন্ন কোনো নারী প্রতিনিধিকে এই কমিশনের সদস্য হতে দেখা যায়নি। আমার প্রশ্ন, কি কারণে আমরা এই কমিশনের প্রতিনিধি হতে তেমন কোনো ব্যক্তিকে দেখলাম না? হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামীর যে এই দাবিগুলো আছে সেটা তো আমরা জানতাম। 2013 সালের 5ই মে তাদের সমাবেশে গিয়ে উপস্থিত হয়েছিল বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকার মতো নেতারা, এবং বেগম খালেদা জিয়া 6ই মে বিএনপির নেতৃবৃন্দকে হেফাজতে ইসলামের 5ই মের সমাবেশ, যার অন্যতম প্রধান দাবি ছিল উত্তরাধিকারের সমান অধিকার দেওয়া, নারী নীতি বাতিল, সেই সমাবেশে সমর্থনে বিএনপির সকল নেতা কর্মীকে তিনি 6ই মে সকাল থেকে দলে দলে বেরিয়ে আসতে বলেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এরশাদ সাহেব গিয়ে সেই মঞ্চে উঠেছিলেন, জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ গিয়ে সেই মঞ্চে উঠেছিলেন। তাহলে হেফাজতে ইসলামের মঞ্চে 2013 সালের 5ই মে যখন বাংলাদেশের সকল প্রধান রাজনৈতিক দলগুলো গিয়ে উঠল, তখন থেকেই তো তার মানে আমরা জানি বিএনপি, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের সমর্থন আছে এই সকল নারীদেরকে সম্পদে, উত্তরাধিকারে, কাজে সমান অধিকার দেওয়া নারী নীতির বিরুদ্ধে। তাহলে সেই নারী নীতির মতোই সেই একই আদলে নতুন করে সংস্কার প্রস্তাব দিলাম তা নিয়ে বিবাদ করা বা হেফাজতে ইসলামকে আরেকটি মহাসমাবেশ করতে সুযোগ দেওয়া ছাড়া আসলে এই নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে আমরা কি পাবো? সে সময় আমরা এই নারী অধিকার সংগঠনগুলোকে কিংবা বাম সংগঠনগুলোকে
প্রশ্ন তুলতে দেখিনি যে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো আসলে নারীর অধিকারকে কিভাবে দেখে। তারা কি নারীর সম্পদে, কাজে, উত্তরাধিকারে, সংসদে সন্তানের সমান অধিকার চায়, নাকি তারা আসলে ধর্মীয় আইন মোতাবেক যে ধর্মে যা দেওয়া হয়েছে, যেমন হিন্দু ধর্মে নারীর সম্পদে কোনো অধিকারই দেওয়া হয়নি, সেভাবেই তারা আসলে বাংলাদেশের আইনগুলোকে রাখতে চায়। মানে তারা নারীর সমান অধিকারের পক্ষে নাকি বিপক্ষে, নাকি পক্ষে নেই। এই বিষয়টি আমরা বরাবর দেখেছি জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম কিংবা ইসলামপন্থী দলগুলো ছাড়া আর কোনো দল পরিষ্কার করেনি। কিন্তু পরিষ্কার করেনি যে তাতে কি তাদের রাজনীতিতে কোনো অস্পষ্টতা আছে, এই নিয়ে কি আমরা সন্দেহ প্রকাশ করেছি যে কেন তারা পরিষ্কার করছে না। এই যে 2024-এর গণ অভ্যুত্থানের পর যে সোনার ছেলেরা ক্ষমতা নিল এবং নিয়ে যারা নতুন বাংলাদেশ গড়বার কথা বলছে, স্বাধীনতা 2.0-র কথা বলছে, বাংলাদেশের নাম পরিবর্তন করা দরকার কিনা, সংবিধানের মূলনীতি থাকার দরকার কি, মূলনীতিগুলো কেন তাদের ভাষ্য অনুযায়ী পরিবর্তন করে ফেলা যাবে না, এসব নিয়ে আলাপ করছে। ঐকমত্য কমিশনের মাথায় বসে থাকা বিদেশ থেকে আসা প্রফেসর সেসব বড় বড় বিষয় নিয়ে আলাপ করছেন। সেসব আলাপে নারী বিষয়ক সংস্কারের আলাপ কই? জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, তিনি এর আগেই এই সংস্কার বিষয়ক কমিশনের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কমিশনের সুপারিশমালার 25 পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন মূলত আল্লাহ তাআলার নির্ধারিত উত্তরাধিকার বিধান দ্বারা রচিত। এটিকে বাতিল করার অর্থ সরাসরি কুরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। অন্যদিকে তিনি এছাড়াও বলেছেন যে কমিশনের সুপারিশমালার 9 পৃষ্ঠায় সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে, যা বাস্তবায়ন করা হলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে ধর্মীয় পারিবারিক বিধান থেকে বিচ্ছিন্ন করে একটি ধর্মহীন কাঠামোয় আসতে বাধ্য করা হবে। এটি ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন। হেফাজতে ইসলাম এই সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে এগুলো বাতিলের দাবি জানিয়েছে। ইসলামী উত্তরাধিকার আইন ও ইসলামী পারিবারিক আইন নিয়ে যে পর্যবেক্ষণ ও সুপারিশগুলো জমা দিয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন, হেফাজতের আপত্তি মূলত সেই জায়গায় হেফাজতে ইসলাম কিংবা জামায়াতে ইসলামী এই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো, অর্থাৎ নারীর জন্য উত্তরাধিকার আইন, অভিভাবকত্ব আইনের সমান অধিকার কিংবা ধর্ম নির্বিশেষে উত্তরাধিকার, বিয়ে, অভিভাবকত্ব, এই যে মানে পারিবারিক ব্যক্তিগত আইনের যে বিষয়গুলো, সেগুলো ধর্মীয় আইনের কাঠামোর বাইরে গিয়ে একটা অভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই সুপারিশগুলোর বিষয়ে হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামীর আপত্তি আছে, এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম যে মহাসমাবেশ করেছিল শাপলা চত্বরে, তাতে মহানবীর বিরুদ্ধে অবমাননা, নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবির পাশাপাশি তাদের বড় দাবি ছিল ইসলাম বিরোধী নারী নীতি বাতিল করা। আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে তাদের নির্বাচনী ইশতেহারে বা তাদের ঘোষণায় কখনো বলে নাই যে তারা সিডো সনদ বা জাতিসংঘের যে বৈষম্য বিরোধী বিলোপ সনদ আছে তা অনুযায়ী নারীদেরকে কাজে, সম্পদে, উত্তরাধিকারে, রাজনীতিতে সমান অধিকার দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বা সেই সুযোগ তারা আনতে চায়। সেজন্য প্রয়োজনীয় আইনের পরিবর্তন করতে তারা প্রস্তুত। 2008 সালে আওয়ামী লীগের দিন বদলের ইশতেহার দিয়ে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে। সেই দিন বদলের ইশতেহারে আওয়ামী লীগ সুস্পষ্টভাবে বলেছিল যে তারা এমন একটি নারী নীতি করবে যেখানে উত্তরাধিকার সহ বৈষম্যমূলক সকল আইন নারীর জন্য পরিবর্তন করা হবে এবং সিডো সনদ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এরপর 2011 সালে আমরা প্রথম দেখলাম রাজপথে নেমে এলো হেফাজতে ইসলাম নামে কওমি মাদ্রাসাগুলোর সংগঠিত একটি প্ল্যাটফর্ম এই নারী নীতির বিরুদ্ধে, এবং তারা রাজপথে এমন আন্দোলন গড়ে তুলল যে সেই নারী নীতিকে একদিকে সরিয়ে রাখতে হলো আওয়ামী লীগকে।
2008 সালে এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ এসেও যখন হেফাজতের মঞ্চে বিএনপি, জাতীয় পার্টি সহ সকলকে উঠে যেতে দেখলো নারী নীতি বাতিলের দাবি সহ নানা দাবির সেই মহাসমাবেশে, তখন তো আওয়ামী লীগকেও চিরতরে সেই নারী নীতি বন্ধ করে বরং হেফাজতে ইসলামের সঙ্গে কি করে একটা সম্পর্ক, আলোচনার সম্পর্ক গড়ে তোলা যায় সে চেষ্টা করতে হয়েছিল। কাজেই আমার যেটা বরাবর মনে হয়, আমার মনে হয় রাজনীতিতে সবচেয়ে বড় ঐকমত্যের জায়গা নারী, সবচেয়ে বড় অনৈক্যের জায়গাও নারী। সবচেয়ে বড় ঐকমত্য এই জায়গায় যে আসলে ধর্মীয় নীতির বাইরে গিয়ে সমাজে, সম্পদে, কাজে নারীকে সমান অধিকার দেওয়ার সুযোগ আছে কিনা, এবং সেসব জায়গায় অনেক সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদেরও ঐক্য ঘটতে আমরা দেখেছি। কাজে, সম্পদে, উত্তরাধিকারে, অভিভাবকত্বে নারী সমান অধিকার পাবে কিনা, সংসদে নারী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, কত শতাংশ নারীকে আসলে সে কারণে আসন দেওয়া উচিত, এই প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করলেই আসলে বেরিয়ে আসবে যে ঐক্য না অনৈক্য, কোন দিকে আছেন তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সঙ্গে। আর তাহলে এই যে রাজনৈতিক দলগুলোকে কোন আদর্শে রাজনীতি করছে তা নিয়ে বাংলাদেশে যে ধোঁয়াশা, সে ধোঁয়াশাও কেটে যাবে বলে আমার মনে হয়।